বেশ, তো আজকের যেটা আমাদের বিষয় সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এবার এই মেঘনাদ বধ কাব্যের যে বেসিক সিনারিওগুলো আছে যদি আমরা দেখি, তাহলে আমাদের বেসিক্যালি পিএসসির ক্ষেত্রে 3টে স্বর্গ আমাদের পাঠ্য আছে, ঠিক আছে? তো একটা হচ্ছে আমাদের চতুর্থ স্বর্গ, তারপরে ষষ্ঠ স্বর্গ আর নবম স্বর্গ। এই 3টে স্বর্গ বেসিক্যালি আছে। কিন্তু তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে দেখো, তাহলে সহজেই তোমরা দেখবে যে ওই স্বর্গের বাইরেও এমন অনেক বিষয় আছে যেগুলো দিয়ে প্রশ্ন করে, এবং যদি সবগুলোর সাথে ইন্টার কানেক্ট যদি তুমি না করতে পারো প্রত্যেকটা স্বর্গকে, তাহলে কিন্তু তুমি সেটাকে ধরতে পারবে না। আমি যখন তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে সলভ করাবো তখনও তোমরা কিন্তু দেখতে পারবে। তো তার জন্য আমাদের কি দরকার, ভালোভাবে মাথায় রাখো। তার জন্য আমাদের যেই যে বিষয়গুলো আছে তার সাথে সাথে সেই বিষয়গুলোর সম্পর্কে যে এক্সট্রা তথ্যগুলো আছে সেগুলোও যেমন আমাদের মাথায় রাখতে হবে, তেমনি গল্পের ছলে সেই বিষয়গুলোকে মাথায় রেখে, যে স্বর্গগুলো আছে সেগুলোকে মাথায় রেখে তার ভেতরের যে উক্তি প্রতুক্তি এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়, অনেক সময় শূন্যস্থান পূরণ দেয়, সেগুলো তুমি ধরবে কীভাবে, যে কোনখান থেকে আসে, কোন জায়গা থেকে আসে শূন্যস্থান, সেটা আমরা কিভাবে ধরবো। তো সেইটাকে কিন্তু আমি তোমাদের ক্লাসে একদম টেক্সট বুক সহকারে ধরিয়ে ধরিয়ে পড়িয়ে কিন্তু সেগুলোকে বুঝিয়ে দেবো, একদম টেক্সট বুক, একদম স্ক্রিনে। এখানে তো আজকে আমি নোটটাকে শো করাচ্ছি, কারণ অনেকেরই একটা মানে ছিল যে স্যার নোট কেমন থাকবে, নোট কি একদম ডিটেলসে থাকবে নাকি শর্টকাটে ছেড়ে দেওয়া হবে। তো তোমাদের জন্যই মূলত এটাকে শো করানো, একদম ডিটেলসে থাকবে, প্রত্যেকটা বিষয়কে পয়েন্টকে ধরে ধরে মূলত সেগুলোকে আলোচনা করা থাকবে। অবশ্যই আমি টেক্সট একদম ধরে ধরে স্ক্রিনে দেখিয়ে পড়াবো টেক্সট, তার সাথে সাথে টেক্সট পড়ানোর সাথে সাথে নোটগুলো কিন্তু একদম তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলো একদম নিখুঁতভাবে প্রত্যেকটা বিষয়কে, এই যে দেখো চরিত্র কতগুলো আছে কি নেই, যেগুলোর থেকে আমাদের প্রশ্ন আসে সমস্তটা কিন্তু এখানে ধরা থাকবে। শুধু এটা মেঘনাদ বধ বলে করছি এমন না, এর আগেও আমি তোমাদের ফ্রি নোট দিয়েছি, এর আগেও ক্লাস করিয়েছি, সেখানেও তোমরা দেখেছো বিদ্যাপতি করিয়েছি, চণ্ডীদাস করিয়েছি, সেখানে তো তবু সেগুলোতে অত বৃহৎ তথ্য ছিল না। যখন তোমরা জয়েন করবে তারপর দেখবে আরও এক্সট্রা তথ্য সেগুলোর মধ্যে উঠে আসবে, কারণ ওগুলোর জন্য হাইলি হয়তো বা একটা ক্লাস নিতে পেরেছি আমি। তো যখন তোমরা জয়েন করবে তার এক একটা বিষয়ের পিছু অনেকগুলো ক্লাস থাকবে, ঠিক আছে? তো সপ্তাহে 3 দিন ক্লাস থাকছে, তো মুখের কথা তো নয়, সপ্তাহে 3 দিনে আরও অনেক বিষয় পড়ানো হবে, এবং বাকি দিনগুলোকে তোমাদের পড়ার জন্য সুযোগ দেওয়া হবে, যেন একদম প্রত্যেকটা বিষয়কে তোমরা মুখস্থ করো। তারপরে সপ্তাহে 3 দিনের বাইরে আবার একটা ধরে নাও যে দেখবে আমাদের অ্যাপের মধ্যে মক টেস্টের অ্যারেঞ্জ করা হবে, যে ওই সপ্তাহে যা যা পড়ানো হলো সেটা অ্যাপের মধ্যে মক টেস্ট দেবে, প্রতিনিয়ত টেস্টগুলো দিয়ে নিজেকে তৈরি করে নিতে পারবে, ঠিক আছে? তো আমি প্রথমে একটু পড়িয়ে দিচ্ছি, তাহলেই তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। তো মেঘনাদ বধ কাব্যের আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্তের লেখা, কিন্তু যেখান থেকে প্যাচ আসে, যেটা এই যে মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের আমরা জানি লেখা, কিন্তু এটা কত নম্বর কাব্য, ঠিক আছে? তো তাই এটা তার কত নম্বর কাব্য, এই প্যাচটা যদি আমরা না জানি তাহলে তো হবে না। এটা দ্বিতীয় কাব্য। এর আগে তিনি রচনা করেছিলেন কি তিলোত্তমা সম্ভব কাব্য 1860 খ্রিস্টাব্দে। তিলোত্তমা মুদ্রিত হওয়ার আগেই মেঘনাদ বধ রচনার হাত দিয়েছিলেন মধুসূদন। তাহলে কি তিলোত্তমা মুদ্রিত হওয়ার আগেই মেঘনাদ বধ রচনায় হাত দিয়েছিলেন মধুসূদন, এবং 24শে এপ্রিল 1860 বন্ধু রাজনারায়ণ বসুকে একটা চিঠিতে তিনি এই কথাটা জানান, এবং সেখানে তিনি কিন্তু এইভাবে চিঠিটাকে লেখেন। এটাকে আমি কেন উল্লেখ করেছি, কারণ তোমরা যদি একটু পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখো, কোন যে উপন্যাস বা কোন কাব্য কোন প্রেক্ষিতে লেখা, ওই প্রেক্ষিত নিয়ে প্রশ্ন এসেছে, ঠিক আছে? তো ওটা কোন প্রেক্ষিতে লেখা, কোন পরিস্থিতিতে লেখা হয়েছে, বা ওটা নিয়ে বিভিন্ন ডেটাগুলো কিন্তু মূলত থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলো বিভিন্ন ডিফারেন্ট বই থেকে খুঁজে সেগুলোকে নোট বানাতে হয়। তো তোমরা যখন জয়েন করবে তোমাদের আর এত কাজ করতে হবে না, অটোমেটিক নোটের মধ্যে সমস্ত বিষয় থাকবে, শুধু টেক্সট পড়লেই হয় না, এটা তোমরা ভালোভাবে জানো। ওই বিষয়ের প্রেক্ষিতে কি কি রয়েছে সেগুলোকেও সমানভাবে তোমাকে জানতে হবে। তো এই যে ওর জন্যই বলেছে যে 1860 বন্ধু রাজনারায়ণ বসু একটা চিঠিতে তিনি লিখেছেন, দ্য সাবজেক্ট দ্যাট ইউ প্রপোজ ফর ন্যাশনাল এপিক ইজ গুড, ভেরি গুড ইনডিড, বাট আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ অ্যাজ ইয়েট অ্যাকোয়ার্ড সাফিসিয়েন্ট মাস্টারি ওভার দ্য আর্ট অফ পোয়েট্রি টু ডু ইট জাস্টিস। বলছি তো বুঝতেই পারছো যে এই যে পোয়েট্রিটাকে, এটার ওপরে যদি আমি ভালোভাবে এটাকে পরিবেশন করতে চাই, তো এখানে তিনি বলছেন যে আমার হয়তোবা এখনও পর্যন্ত ওই ধরনের মাস্টারি আমি অ্যাচিভ করতে পারিনি যে এটার উপরে আমি একটা জাস্টিস করতে পারবো বা ভালোভাবে পরিবেশন করতে পারবো। সো ইউ মাস্ট ওয়েট ফিউ ইয়ার্স মোর, তো তোমাকে ওয়েট করতে হবে। ইন দ্য মেন টাইম আই এম গোয়িং টু সেলিব্রেট দ্য ডেথ অফ মাই ফেভারিট ইন্দ্রজিৎ।
তো এই জায়গা থেকে এই পত্রের তারিখ দেখে বোঝা যায় যে 1860 মার্চের শেষ বা এপ্রিলের প্রথম দিকে কিন্তু মেঘনাদ বধ কাব্য রচনার শুরু হয়। ঠিক আছে, তো এবার এই জায়গাটা তুমি মেঘনাদ বধের কোনো জায়গায় পাবে না। এই বিষয়গুলি ছোট্ট ছোট্ট জায়গাগুলো যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসে, বলছে 15 মেতে মধুসূদন জানিয়েছেন তিনি দ্রুত লিখতে চলেছেন এবং 14 জুলাই জানিয়েছেন দ্বিতীয় স্বর্গের অর্ধেক লেখা তার হয়ে গেছে এবং লেখার দুর্দান্ত তাড়না পেয়ে তিনি বসেছেন এবং তিনি ক্রমশ লিখে যাচ্ছেন। 1861 16 জানুয়ারিতে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন দ্য ফার্স্ট 5 বুকস অফ মেঘনাদ আর রেডি। তিনি কবে জানাচ্ছেন সেই জায়গাগুলো থেকে কিন্তু প্যাজ আছে, তোমরা একটু প্রিভিয়াস ইয়ারটাকে ফলো করো তাহলেই বুঝতে পারবে। বস্তুত এর 12 দিন আগেই প্রায় 5টি স্বর্গ নিয়ে প্রকাশিত হয়েছে মেঘনাদ বধের প্রথম খণ্ড। পরবর্তী 4টি স্বর্গ নিয়ে এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় এবং 1861 মাঝামাঝি সঠিক তারিখ সেটা জানা যায় না, কিন্তু হ্যাঁ সে এটা জানা যায় যে এর পরবর্তীতে 4টি স্বর্গ নিয়ে পাবলিশ হয়েছিল। এই ক্ষেত্রে 1860 মার্চের শেষ বা এপ্রিলের শুরু থেকে 1861 মার্চ এপ্রিলের অন্তর্বর্তী সময়কেই মেঘনাদ বধ কাব্যের রচনাকাল বলে ধরা যেতে পারে বা আমরা মনে করতে পারি। গ্রন্থটি প্রকাশের ব্যয়ভার বহন করেছিলেন কে? দিগম্বর মিত্র। তার জন্যই আমরা দেখতে পারি যে বইটি উৎসর্গও হয়েছিল তাকেই বা তাকে করা হয়েছিল। এবার অনেকেই আছো যারা কিনা তোমরা এই জায়গাটা জানতে না যে কাকে উৎসর্গ করা হয়েছে, কেনই বা উৎসর্গ করা হয়েছে, এই যে গ্রন্থটি আছে এটার পেছনে কতটা পরিশ্রম হয়েছে। ঠিক আছে, তো এটা হয়তো বা অনেকেরই আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে। তো এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের উত্তরগুলোকে দিতে হয় বা এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের জায়গাগুলোকে বুঝতে হয়। আর যদি এগুলোকে সঠিকভাবে যদি আমরা ধরার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলেই কিন্তু আলটিমেটলি একটা সঠিকভাবে নোট আমাদের কাছে তৈরি হবে এবং যেটা পরীক্ষার উপযোগ্য হবে। দেখো পিএসসিটাকে তোমরা কিন্তু অন্যান্য যে ধরনের নর্মাল পরীক্ষা হয় তার সাথে কিন্তু গুলিয়ে ফেলো না। একদম পিএসসির কোশ্চেন কিন্তু নেট সেটের স্ট্যান্ডার্ডের মধ্যে হয়, আর এটাতে যদি একবার পাস করে যাও, ঠিক আছে, যেহেতু সিলেকশন ধরে নাও যে একটা খুব কম লোকই এখানে পাস করতে পারে, এটা আমি বলেই দিচ্ছি। কেন বলো তো? কারণটা হচ্ছে যারা পরে তারাই পাস করতে পারে। ওই যে ধরে না ওভারঅল তুমি চোখ বন্ধ করে যেটা মনে হলো ওটাতে টিকমার্ক দিয়ে চলে আসলে বাস পাস করে গেলে, এমনটা কিন্তু পিএসসি নয়। ঠিক আছে, তো একটু যদি ডিপলি পড়ো, আর এমনিতেই তোমরা সবাই জানো যেভাবে এখনকার দিনে পরিস্থিতি যেরকমভাবে এগোচ্ছে, তুমি যদি এই পিএসসিকে মিস করো তাহলে আগামী কবে আরেকটা পিএসসি হবে সেটা কেউ জানে না। তো সেই জায়গাটাকে কিন্তু মাথায় রেখে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। বলছি অবশ্য তৃতীয় সংস্করণ থেকে উৎসর্গপত্র ছাপা হয়নি, কারণ বিলাতবাস কালে দিগম্বর মিত্রের ব্যবহারে মধুসূদন রুষ্ট হয়েছিলেন। এবার তৃতীয় সংস্করণ থেকে উৎসর্গপত্র আর ছাপা হয়নি। কেন ছাপা হয়নি? কারণ বিলাতবাসকালে দিগম্বর মিত্র কিছু ব্যবহার করেছিলেন, খারাপ ব্যবহার করেছেন, যেটাতে কিনে তিনি রুষ্ট হয়েছিলেন। প্রথম প্রকাশের 1 বছর পর এর দ্বিতীয় সংস্করণ বেরোয় এবং মুখবন্ধ লেখেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে মুখবন্ধ কে লিখেছিলেন? এই জায়গাটাকে মাথায় রাখতে হবে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। 1862 সেপ্টেম্বরে যখন এ সংস্করণ প্রকাশিত হচ্ছে তার 3 মাস আগে বিলাত চলে যান কবি। তাহলে 1862 সেপ্টেম্বরের যখন এর সংস্করণটা প্রকাশিত হচ্ছে তখন তার 3 মাস আগে কিন্তু বিলাত চলে গিয়েছিলেন কবি। 1865 ফেব্রুয়ারিতে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। বলেছে 1800 যদি আমরা দেখি 65 একদম ফেব্রুয়ারিতে তিনি মূলত দেশে প্রত্যাবর্তন করেন। এর মধ্যে সম্ভবত তার অনুপস্থিতির কারণেই গ্রন্থের আর কোনো সংস্করণ বেরোয়নি। ঠিক আছে, তো এর মধ্যে আমরা কি দেখলাম যে তার অনুপস্থিতির কারণে গ্রন্থের কোনো রকম কি হয়নি, সংস্করণ কিন্তু আর বেরোয়নি। বলছে ষষ্ঠ সংস্করণে প্রথম ও দ্বিতীয় খণ্ড একসঙ্গে মুদ্রিত হয়। খুবই ইম্পর্টেন্ট জায়গা, আসতেই পারে। তাহলে কি বলেছে? ষষ্ঠ সংস্করণে প্রথম ও দ্বিতীয় খণ্ড একসঙ্গে মুদ্রিত হয়, তখন থেকেই এই গ্রন্থ অখণ্ড। ঠিক আছে, তাহলে কখন থেকে? ষষ্ঠ সংস্করণ থেকে। চতুর্থ সংস্করণে হেমচন্দ্রের লেখা মুখবন্ধ আমূল পরিবর্তিত হয়ে ভূমিকা নামে প্রকাশিত হয় এবং পরবর্তী সংস্করণগুলোতেও মুদ্রিত হতে থাকে। ঠিক আছে, এবং চতুর্থ ও পঞ্চম সংস্করণে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়নি, সম্ভবত তৃতীয় সংস্করণেও সেটা হয়নি। 1861 থেকে
69 এই 8 বছরের মধ্যে 6টি সংস্করণ প্রকাশিত হওয়ায় গ্রন্থটির অতুল জনপ্রিয়তা স্টার দিকে ছড়িয়ে পড়ে। যদি এর মধ্যে অন্তত 4 বছর কবির অনুপস্থিতির কারণে এই গ্রন্থ অমুদ্রিতই ছিল, মানে মুদ্রিত আর হয়নি। এবার আমাদের এটা হলো বেসিক অ্যাসপেক্ট, বেসিক তথ্য যেটা আমাদের জানতেই হবে গ্রন্থ সম্পর্কে। এবার আমাদের স্বাভাবিক আমাদের জাস্ট 3টে সর্গ পাঠ্য আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় তোমরা এমন কিছু কোশ্চেন লক্ষ্য করতে পারবে যেগুলো কিনা একটার সাথে আরেকটা প্যাচ দিয়ে করা। তো আমাদের সব থেকে মানে যদি আমরা একটু ভালোভাবে সমস্তটাকে ধরতে চাই তাহলে সব থেকে বেটার হয় যদি আমরা সবগুলোকে একটু মুখস্থ করে রাখি। খুব একটা বেশি প্রবলেমেটিক নয়, একটু যদি মুখস্থ করে রাখি তাহলে অসুবিধা হবে না। তাহলে কি হবে বলো তো, যখন অপশনগুলোকে দেবে অনেক সময় না ঘুরিয়ে ফিরিয়ে অপশন দেয়, তো যখন অপশনগুলো দেবে তোমার কাছে কিন্তু একদম ক্লিয়ারিটি থেকে গেল যে আচ্ছা এই স্বর্গের নাম এটাই, এই স্বর্গের নাম এটাই, ঠিক আছে, তো তাহলে আর তোমার গুলিয়ে যাবে না। কিন্তু শুধুমাত্র যে 3টে অনেক সময় আমরা মানে মনে রাখার চেষ্টা করি শুধুমাত্র এটাই যে এই কটাই তো আছে, তখন কি হয় বাকি যেগুলোকে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে করে ওগুলোকে আমরা অনেক সময় কাটসাট করতে পারি না, যার ফলে কোশ্চেন ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এটা হয় এই যে লাইনগুলো দিয়ে যখন প্রশ্ন করে সেই ক্ষেত্রে এটা খুব হয় এটা। তো আমরা চেষ্টা করব মোটামুটিভাবে যেগুলো যেগুলো মনে রাখতে পারি সেগুলোকে মনে রাখার, ঠিক আছে। তো আমি দেখবে নোটের মধ্যে প্রত্যেকটা বিষয়কে এইভাবেই ধরেছি। স্বর্গের নাম, ঠিক আছে, তো স্বর্গের নামকে একদম প্রপার দিয়েছি প্রথম লাইন, কারণ যদি তোমরা একটু লক্ষ্য করো, তোমরা যদি যেটা লাস্ট পরীক্ষা হয়েছে 2015-16 দিকে যেটা হলো ওটাতেও যদি তোমরা লক্ষ্য করো দেখবে লাইন তুলে কিছু প্রশ্ন এসেছে, এবং তোমরা যদি একটু ফলো করো কবিতার উপর বা নিচের লাইন এই ধরনের শেষ লাইন এই ধরনের বিষয়গুলো থেকে একটু দেওয়া হয়েছে। তো ওই জায়গাগুলোকে একদম স্বচ্ছভাবে মাথায় রেখে মূলত একদমভাবে এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে, যেটা কিনা এক প্রপার ম্যানারে দেখবে এগুলোকে যদি আমরা একটু মনোযোগ সহকারে যদি স্টাডি করি দেখবে এগুলোর থেকে কোনো কিছুতে আমরা আর আটকাবো না, ঠিক আছে, তো এগুলোর থেকে কোনো কিছুতে আর আটকাবো না। এবার যদি আমরা এর ভেতরে ঢুকে যাই, তো প্রথম স্বর্গের জায়গাগুলোতে এখানে আছে। এবার ঘটনার যে প্রবাহমানতাটা সেটাকে ধরতে হলে একটু আমাদের বেসিকটা জানতে হবে। তুমি ডিরেক্টলি যদি চতুর্থ স্বর্গে ঢুকে যাও তাহলে তো বুঝবেই না যে কি হচ্ছে, কোন বিষয় কি হলো, তাই না? তো তোমাকে ঘটনার প্রবাহমানতাটাকে একটু বুঝতে হলে, হ্যাঁ এটাকে হয়তো বা তুমি ডিপলি না পড়ো, কিন্তু ঘটনার প্রবাহমানতাটাকে একটু ধরতে হলে তোমাকে কিন্তু একটু প্রথম দিকের জায়গাগুলোকে জানতে হবে, যে প্রথম স্বর্গে কি ছিল, হ্যাঁ দ্বিতীয় স্বর্গের ঘটনাগুলো কি ছিল, তারপরেই কিন্তু আসবে। কারণ অনেক সময় যে লাইনগুলো তুলে দেয় তোমাদের, ওই লাইনগুলো থেকেও দেখবে আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে এই লাইনগুলো তো এই স্বর্গে থাকার কথা নয়, এই লাইনগুলো তো ওই স্বর্গেই হয়তো হতে পারে, কারণ ওই স্বর্গে এই ধরনের ঘটনা ঘটেছিল। তো তোমার অনেক সেন্স কাজে লাগিয়ে কিন্তু তোমাকে এটা করতে হবে, ঠিক আছে। তো ওর জন্য প্রত্যেকটা বিষয়কে, আর মেঘনাদ বধের এমন একটি জায়গা দেখবে পিএসসিতে এখান থেকে তোমাকে 5-6টা কোশ্চেন তো দেবেই দেবে, ঠিক আছে, তো দেখবে 5-6টা কোশ্চেন একদম নির্ধারিত, সেখানে তোমার মানে থাকবেই থাকবে, বা সেই জায়গাগুলো কখনো দেখবে মানে হাতছাড়া করবে না পিএসসি, ঠিক আছে, তোমাদের দেবেই। কারণ এগুলো থেকেই তারা মূলত বিভিন্ন ধরনের কোশ্চেনগুলোকে দিয়ে থাকে, বা এগুলো থেকেই কিন্তু আমরা দেখি তারা কোশ্চেনগুলোকে কাউন্টার করে থাকে, ঠিক আছে। তো যাই হোক, তো শুরুতেই আমরা দেখি বীরবাহুর কথা আছে, এবং বীরবাহুর বাল্মীকির রামায়ণে নেই, তবে কীর্তিবাসী রামায়ণে আছে, এবং মধুসূদন দত্ত সেখান থেকেই এটাকে নিয়েছেন। তো সোনার সিংহাসনে বসে আছেন শক্তিশালী দশানন, এবং সবাই তিনি পুত্র শোকে বাক্যহীন, যেহেতু পুত্র শোক বা বলতে পারি যে তার যেহেতু ছেলেকে মেরে ফেলেছে রাম, হ্যাঁ, তো রামের সেনা, তো এই জায়গাতে মূলত বাক্যহীন। বীরবাহুর সাথে যে শত যোদ্ধারা রণসাগরে ভেসেছিল তাদের মধ্যে একজন বীর বেঁচে এসেছিল, তার নাম মকরাক্ষ। এবার এই জায়গাতে সুপর্ণাখাকে দোষারোপ করে একটা দেখবে খুব প্রচলিত একটা এখানে আছে, যেখানে কিনা আমরা অনেক সময় অমিত্রাক্ষর ছন্দ নির্ণয় করবার ক্ষেত্রে কিন্তু ওই কোডটাকে খুব ব্যবহার করে থাকি, যে হায় সুপর্ণখা কি কুক্ষণে দেখেছিলি তুই রে অভাগী, দেখবে আমরা অনেক সময় এটাকে দেখে দেয়, খুব প্রচলিত লাইন। তো রাবণের প্রধানমন্ত্রীর নাম এখানে সারণ, যদিও বা এগুলো সবগুলোর চরিত্রগুলোকে আমি আবার যেন কোনো রকম তোমাদের অসুবিধে না হয়, চরিত্রগুলোকেও কিন্তু আবার একটা সেপারেটভাবে কিন্তু করে দিয়েছি, যে কে কার কোন সম্পর্কের, হ্যাঁ, যেন এই ধরনের চরিত্রগুলো থেকেও তো প্রশ্ন আসে আমাদের, তো এইগুলোকেও কিন্তু সেভাবেই রেখেছি যেন আমরা সহজে কাউন্টার করতে পারি, তাই না? তো প্রথম স্বর্গে আমরা দেখতে পারি যে
মূলত সমস্ত ঘটনা কি হচ্ছে, রাবণের রাজসভায় ঘটছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রাঙ্গদা রাবণকে ভৎসনা করছেন। হ্যাঁ, তারপরে আমরা দেখছি নারায়ণ পত্নী সেখানে যেহেতু লঙ্কার মধ্যে তিনি রয়েছেন, হ্যাঁ, লঙ্কাকে দেখার জন্য, তো সেই জায়গাতে বারুণী তার সখী নারায়ণ পত্নীকে নানাভাবে বিভিন্ন বিষয়গুলোকে বোঝাচ্ছে যে কি হয়েছিল, কেন রাম এতটা রেগে গেছে, কেন এরকম হচ্ছে, রাবণ কি করবে। হ্যাঁ, একটা পয়েন্ট একটু মাথায় রাখবে, এখানে কিন্তু রামকে একটু ভীরু হিসেবে দেখানো হয়েছে, মানে তিনি একটু ভয় পান। প্রত্যেকটা চতুর্থ স্বর্গে তো প্রচুর পরিমাণে ওটা আমরা দেখতে পারি। তো যাই হোক, তো এই জায়গাগুলোর ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে সরেও নদীর তীরে রামচন্দ্রের বাস, এই জায়গাগুলো আমরা জানি। তারপরে নারায়ণ পত্নী লক্ষ্মীর যে সখী মুরলা, তার পরিচয় এখানে আমরা পাই। এবং লক্ষ্মী মুরলাকে দেখান যে কে কোন দিকে রয়েছে, যেমন স্বর্ণচূড়া রথে রয়েছেন ভীষণ দর্শন, রাক্ষস দলপতির নাম ছিল বিরূপাক্ষ, ঠিক আছে, তো হাতির পিঠে রয়েছেন হচ্ছে কালনেমি। তো কে কোন জায়গায় বা কে কোন স্থানে মূলত কাজ করছেন, এই সমস্তটা ডেটা কিন্তু এখানে দেয়। ঘোড়ার পিঠে ভালো বলতে পারি যে একটা তালঝঙ্গা বা তালঝঙ্কার যেন নারায়ণ লক্ষ্মী মুরলাকে বললেন বারুণীর কাছে ফিরে যেতে, যে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে, তারা শীঘ্রই যেন লঙ্কাপুরী ত্যাগ করে নিকুণ্ঠপুরীতে চলে যায়, এটা জানা যাচ্ছে। কারণ কি, লঙ্কাতে খুব দ্রুত একটা বৃহৎ একটা যুদ্ধ ঘোষণা হবে। বিনা বাচ্চে এদিকে সপ্তস্বরা মোরজ বা মল্লীর সঙ্গীত বীর মেঘনাদ এবং তার স্ত্রী এর সাথে বিহার করছেন, এবং তার ভিত্তিতে এখানেই আমরা প্রথম মেঘনাথের পরিচয় কিন্তু পাচ্ছি। মেঘনাথের ধাত্রীমা ছিলেন হচ্ছে প্রভাসা, এবং লক্ষ্মী কি করলো, প্রভাসার ছদ্মবেশে গিয়ে মেঘনাথকে বলল যে তোমার ওখানে বা তোমার বাবার ওখানে প্রচুর পরিমাণে সংঘর্ষ লেগেছে, তুমি এবার তোমার স্ত্রীকে ছেড়ে তুমি সেখানে যাও এবং দেখো সংঘর্ষটাকে তুমি নিবারণ করতে পারো কিনা। এবং মেঘনাথ বীরবাহুর কথা শুনে রামচন্দ্র বধের জন্য নিজে বেরিয়ে পড়ে। এবং আমরা জানতে পারি যে রাবণ হচ্ছেন নিকষার পুত্র, এবং মেঘনাথকে পেয়ে রাক্ষসগণের একটা জয়ধ্বনি শোনা যায়, এবং এখানেই প্রথম পর্ব অর্থাৎ অভিষেক নামে যে প্রথম পর্বটি আছে এখানে শেষ হয়ে যায়। ঠিক আছে, তারপরেই আসে দ্বিতীয় স্বর্গ। দ্বিতীয় স্বর্গে এখানে আমরা ইন্দ্রিয়ের কথা পাই। ইন্দ্র এদিকে আবার প্রচুর ভয়ে আছে। কেন, এটা জাস্ট আমি তোমাদের একটু জিসটা বলে দিচ্ছি, কারণ হচ্ছে নাহলে তোমরা বুঝতে পারবে না। তো যে চতুর্থ স্বর্গে এসে আমরা ধরে নাও ওখানে গিয়ে সরমাকে পাচ্ছি, তারপর ওখানে সীতাকে পাচ্ছি, ওদের কথোপকথন পাচ্ছি, এগুলো কিভাবে পাচ্ছি, একটু তো জিসটা বুঝতে হবে। তো ওর জন্যই কিন্তু আমি এটা বলছি। তো দ্বিতীয় স্বর্গে কি হলো, এদিকে ইন্দ্র আবার প্রচুর ভয়ে আছে। কেন, কারণ ইন্দ্রকে হারিয়ে যেহেতু মেঘনাথ ইন্দ্রজিৎ নামটা পেয়েছিল, তো ওই ইন্দ্র এবার সিংহাসনে বসে, এবং সে সিংহাসন নিয়ে সংশয় আছে যে আরে আবার যদি মেঘনাথ আসে তাহলে তো আমাকে আবার মনে হয় হারাবে। এবার এই জায়গাতে সে ইন্দ্র বারবার চাইছে যেন মেঘনাথ যেন কোনোভাবেই যেন প্রচুর পরিমাণে শক্তিশালী না হয়ে যায়, রাম বা লক্ষণ তারা যেন মেঘনাথকে বধ করে। এই কারণে ইন্দ্র কি নানাভাবে দেবকুল থেকে শুরু করে তারপরে পার্বতী বা অন্যান্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, ঠিক আছে তো। এবং এই জায়গাতে ইন্দ্রের স্ত্রী শচী প্রার্থনা করে পার্বতীর কাছে যেন রামকে জেতানো হয়, এবং সে প্রার্থনা করছে গিয়ে শচীর কাছে, ইন্দ্রের পত্নী, যে আপনারা দেখুন রামকে যেন আমরা জেতাতে পারি, এই জায়গাটার উপরে ফোকাস করুন, ঠিক আছে তো, এই জায়গাটার উপরে ফোকাস করুন আপনারা। মেঘনাথ যেন না যেতে, ও যদি যেতে তাহলে, কারণ এদিকে স্বাভাবিক ব্যাপার, এদিকে মানে ইন্দ্রের ভয় লেগে আছে, কারণ স্বাভাবিক সে যে মেঘনাথ অলরেডি তাকে একবার পরাজয় করেছে, এবার যদি সে ফিরে আসে তাহলে আবার পরাজিত হতে হবে তাকে। তো রামচন্দ্র কি করলো, লঙ্কাপুরীতে পার্বতীর পূজা করা শুরু করলো, এবং এ কথা পার্বতী বিজয়াকে মূলত হেসে বলল যে রাম আবার আমার পূজা করা শুরু করেছে। ঠিক, এবার উমা মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য, এবার মহাদেব যেহেতু ধ্যানে আছেন, এবার উমা চাইছে যে মহাদেব এই বিষয়টার উপর একটু দেখুন যেন রামকে জেতানো যায়। এবার মহাদেব ধ্যানে মগ্ন আছেন। এবার উমা কি করলো, মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য কাকে নিয়ে আসলো, রতি দেবীর যে হাজব্যান্ড বা মদনকে, বা তার যে স্বামী মদনকে, সেই মদনকে আনার জন্য কিন্তু আজ্ঞা দেওয়া হলো। এবার রতিকে বললো যে তোমার স্বামীকে নিয়ে আসো, তোমার স্বামী একমাত্র পারবে মহাদেবের যে ধ্যান আছে সেটাকে ভাঙতে।
এবং মায়ার পুত্র যেহেতু মদন, এবার মদন সব কথা জানালে মদন আবার ওই যে আগে যে তার মদন ভস্য হয়েছিল এক সময়, ঠিক আছে? তো আমরা যদি একটু পুরাণের কথাগুলোকে জানি তাহলে আমরা সবাই জানি যে শিব একসময় পার্বতীর সাথে ব্যস্ত ছিলেন এবং সেই সময় মদন সেখানে এসে কিন্তু যে সামনে এসে যাওয়াতে সেখানে দেখা যায় যে মদনের ভস্য হয়ে গেছিল, তাই তো? এবার এই জায়গাটা আমরা জানতে এখানেও এই পয়েন্টটাকে এখানেও আমরা পেয়ে যাই যে মদনের মনে পড়ে যে আচ্ছা এবারও যদি যাই তাহলে এবারও আমাকে ভস্য হতে হবে, তারপর আবার নতুনভাবে মর্তলোকে গিয়ে জন্মগ্রহণ করে আবার হয়তো স্বর্গে ফিরে আসতে হবে। তো এই জায়গাগুলোকে মাথায় রেখে সে কিন্তু এটাতে চাইছিল না, কিন্তু যেহেতু রামকে জেতাতে হবে, ঠিক আছে, তো রামকে সবার ঊর্ধ্বে শক্তিশালী করে তুলতে হবে, এই জায়গাটাতে পার্বতীর কথা সে মানে এড়িয়ে যেতে পারলো না, ঠিক আছে? তো সে তারপরে মহাদেবকে মদন কি করলো, বাণ হানলো, মানে কাম বাণ যেটা আর কি, সেটাকে হানলো এবং পার্বতীর বুকে সে লুকিয়ে পড়লো। এবং মহাদেব পার্বতীর মিলন শেষে মহাদেব পার্বতীকে জানায় যে ইন্দ্রকে তাড়াতাড়ি মায়ার গৃহে যেতে বলো। এবার কী জানায় মহাদেব, যে ইন্দ্র যদি রামকে জেতাতে চায় তাহলে অবশ্যই তাকে মায়ার গৃহে আগে যেতে হবে। মায়া বুঝতেই পারছো যে কিনা ছলনা করে সমস্ত কিছুকে। এবার ইন্দ্র মায়ার কাছে গেল, ইন্দ্র হলেন অদিতিপুত্র। এবার মায়া জানায় যে তারকাসুরকে মহাদেব পুত্র কার্তিক যে অস্ত্রের দ্বারা বধ করেছিল সেই অস্ত্রের দ্বারাই নাকি মেঘনাদের বধ হবে, ঠিক আছে? তো তো এই কথাটা শুনেই লক্ষণের কাছে পাঠিয়ে দিতে বলা হলো, যেন লক্ষণ নিয়ে যাবে, মায়া নিয়ে যাবে লক্ষণকে রক্ষা করতে, ঠিক আছে? তো এবং এই জায়গাতে আমরা লক্ষ্য করতে পারি ইন্দ্র বীর চিত্ররথের দ্বারা অস্ত্রকে লক্ষণের কাছে পাঠালেন। কোন অস্ত্র? ওই যেটা দিয়ে তারকাসুরকে মারা হয়েছিল সেই অস্ত্র পাঠালেন এবং বায়ুদেবের সাহায্যে চিত্ররথ কি করলো, মর্তে নেমে এসে সেই অস্ত্রটা দিল। এই জায়গাতেই এই যে আমাদের যে দ্বিতীয় স্বর্গ আছে সেটা অস্ত্রলাভ স্বর্গ এখানেই শেষ হয়ে গেল। এবার তৃতীয় স্বর্গে আমরা দেখতে পেলাম, প্রথমে তো আমরা লক্ষ্য করতে পারি যে প্রমোদ উদ্যানে কাঁদছেন দানবকন্যা প্রমীলা, যে তাকে ছেড়ে মেঘনাদ চলে গেল, এটা নিয়ে প্রমীলা তার স্ত্রী যেহেতু সে প্রচুর কান্নাকাটি করছে। এবার প্রমীলা তার বাসন্তী নামে এক সখীর কাছে সব কেঁদে জানালেন যে আমি কি করেছি যে আমাকে সাথে নিয়ে গেল না। হ্যাঁ, আমি যখন তোমাদের ডিটেলসে পড়াবো তখন এগুলোকে পড়াবো। আজকে যেহেতু আমি ওভারঅল মেঘনাদ বধটাকে একটা জিস্ট আকারে তোমাদেরকে ধরানোর চেষ্টা করছি, যারা কিনা অ্যাডমিশন নেবে তারা তো দেখবেই যে একদম লাইন ধরে ধরে টেক্সট ধরে ধরে পড়াবো, আর যারা অ্যাডমিশন হয়তো বা নাও নিতে পারো, তো সেই ক্ষেত্রে তাদের কাছেও যেন একটা জিস্ট থেকে যায়, কারণ এই ধরনের জিস্ট কোনো জায়গায় তোমরা পাবে না, ঠিক আছে? তো সব জায়গাতে ওই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে, এইভাবে জিস্ট আকারে কিন্তু মূলত ধরতে পারবে না। তো এই বিষয়টার জন্যই কিন্তু আমি এখানে বলছি। তো যাই হোক, তো বলছে প্রমীলা তার বাসন্তী নামে এক সখীর কাছে কান্নাকাটি শুরু করলো যে আমি কি মানে দোষ করেছি যে আমাকে ছেড়ে চলে গেল। এবার লঙ্কাপুরীতে প্রবেশ করতে না পারার কথা শুনে প্রমীলা রেগে যায়। এবার লঙ্কাপুরীতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর যেহেতু একদম রেস্ট্রিকশন প্রচুর দিক থেকে লাগিয়ে দেওয়া হয়েছে, যেহেতু রাম লক্ষণ এবং তাদের সেনা চলে আসবে এই ভিত্তিতে রেস্ট্রিকশন করা হয়েছিল। এবার প্রমীলার বীরাঙ্গনা একটা দল তৈরি করলো, যারা কিনা কি করলো, লঙ্কার পশ্চিম দুয়ারের দিকে গেল। এবার পশ্চিম দুয়ারে রাম লক্ষণ হনুমানের সাথে তাদের দেখা হলো এবং সেখানে অনেক বার্তালাপ হয়, ঠিক আছে? তো সেখানে অনেক বার্তালাপ হয়। প্রমীলার দাম্ভিকতা দেখে একদম বিভীষণ প্রচুর পরিমাণে সেই জায়গাতে বা হনুমান প্রচুর পরিমাণে অবাক হয়ে যায় যে এরকম দানবী কেউ থাকতে পারে। তো এই অংশে রামচন্দ্র মেঘনাথের প্রশংসা কিন্তু করে, যে রাম যখন সে শোনে যে প্রমীলা হচ্ছে মেঘনাথের স্ত্রী, তখন রামচন্দ্র মেঘনাথের প্রশংসা করে, কারণ মেঘনাথ তো অ্যাকচুয়ালি বীর, তো সেই জায়গাতে প্রশংসা করে। তো এইখানে আমরা উর্গচণ্ডাধারীর প্রকাশ পাওয়া যায়, ঠিক আছে? নৃমুণ্ড মালিনী বলে একজন আমরা পাই, যে কিনা প্রমীলার সখী, তার আমরা দেখি সে একদম সবার সাথে সব পুরুষের সামনে কি করছে, খুব দাম্ভিকতার সাহায্যে লড়াই করবার মতো মানসিকতা নিয়ে কথা বলছে এবং সেটাতেও দেখা যাচ্ছে প্রমীলা সাপোর্টও করছে সেটাকে। এটা দেখে মূলত রাম লক্ষণ হনুমান যারা ছিল ওখানে পশ্চিম দুয়ারে তারা ভাবছে যে এইরকম মানে মেঘনাথের স্ত্রী এইরকম আমরা তো ভাবতে পারিনি। এবার প্রমীলা এই জায়গাতে দেখা গেল যে যেহেতু বার্তালাপ হলো, তারপরে রাম সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা মহিলাদের সাথে কোনো কিছু করব না, কোনো যুদ্ধ করব না, তো ঠিক আছে তাদেরকে যেতে দাও। এবং আমরা তারপরে দেখতে পারি যুদ্ধ কিন্তু এখানে কোনো কিছু হয় না, এবং তারপরে আমরা দেখতে পারি যে তারা লঙ্কার স্বর্ণদ্বারে এসে উপস্থিত হয় এবং এখানে বিভীষণের সাথে লক্ষণের উত্তর দুয়ারে চলে যায়। তারপর বিভীষণের সাথে লক্ষণ কি করে, উত্তর দুয়ারের দিকে চলে যায়, পশ্চিম দুয়ার ছেড়ে তারা উত্তর দুয়ারের দিকে চলে যায়, ঠিক আছে? তো এই জায়গাটাতেই এই স্বর্গের নাম হচ্ছে সমাগম বা সমাগম, এই স্বর্গ এখানেই শেষ হয়ে যায়। এবার আসি তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ স্বর্গ। এই চতুর্থ স্বর্গটা কিন্তু খুবই ভাইটাল, কারণ এই স্বর্গেই
মধুসূদন দত্ত কি করলেন, যত পুরনো কবিরা আছেন তাদের নামকে কিন্তু এখানে উল্লেখ করেছেন। এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, যখন তোমাদের আমি একদম ধরে ধরে টেক্সটকে ধরে ধরে পড়াবো তখন তোমরা এখানে কিন্তু বুঝতে পারবে। তো ভর্তৃহরি, কালিদাস, ভগবতী, শ্রীকণ্ঠ, মুরারি, কৃত্তিবাস, তাদের কথা এখানে দেখি। স্বর্গের প্রথমে লক্ষ্য করা যায় বাল্মীকির চরণে প্রণাম করছেন, ঠিক আছে, প্রণাম নিবেদন করছেন। কে প্রণাম নিবেদন করছেন? এখানে মধুসূদন দত্ত। সরমা, যে কিনা হচ্ছে বিভীষণের স্ত্রী, সরমা এসে সীতার কাছে বসলেন। যেহেতু বিভীষণের স্ত্রী, এবার আমরা সবাই জানি বিভীষণ মূলত লঙ্কা থেকে বেরিয়ে এসেছিল, কারণ সে এগুলোকে সাপোর্ট করতে পারেনি, সে বেরিয়ে এসেছিল। এবার কিন্তু তার স্ত্রী ওখানে থেকে গেছিল এবং সীতার রক্ষণাবেক্ষণের প্রেক্ষিতে সেখানে সে ছিল। তো সরমা এসে সীতার সাথে বসে এবং এইখানে চতুর্থ স্বর্গেই আমরা কিন্তু সমস্ত কাহিনীটাকে জানতে পারি। আমরা কিন্তু অন্য কোনো স্বর্গে কিন্তু এই যে সীতাহরণের কাহিনী এটা কিন্তু জানতে পারি না। যখন ডিটেলসে পড়াবো তখন দেখবো আমরা বিভিন্ন তথ্য এখানে উঠে আসবে এবং বিভিন্ন ধরনের মানে বলতে পারি যে সবথেকে ইম্পর্টেন্ট যে উক্তিগুলো, সেই উক্তিগুলো কিন্তু এই চতুর্থ স্বর্গে প্রচুর পরিমাণে দেখা যায়। এবং মধুসূদন এমনভাবে সেগুলোকে উল্লেখ করেছেন, অনেক সময় আমরা ধরতে পারি না যে এটা কে কে কোন উক্তি করেছে। তো আমি যখন তোমাদের টেক্সট পড়াবো তখন তোমাদের সবাইকে বলবো বই রাখতে, নাহলে আমি PDF পাঠিয়ে দেবো, এবং সেইটাকে ধরে ধরে আমরা কোন উক্তি কার একদম আমরা দাগিয়ে দাগিয়ে সেগুলোকে পড়বো, ঠিক আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা শর্টকাট মনে রাখার ট্রিকও আছে, সেটাও আমি বুঝিয়ে দেবো। সীতা জানায় গোদাবরী নদীর পঞ্চবটী বনে তারা ছিল। সীতা এখানে সরমাকে জানায় যে আমরা গোদাবরী নদীর পঞ্চবটী বনে আমরা ছিলাম, একদম খুব সুখে শান্তিতে ছিলাম। তখনই তোমার ননদিনী ওই সুপর্ণখা সেখানে আসে এবং মারিচ তারপর এইভাবে ছলনা করে মূলত আমাকে হরণ করে নিয়ে আসে, মানে তারপর রাবণ আমাকে হরণ করে নিয়ে আসে। এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে এবং এখানে এই ডিটেলস বলার সময় হ্যাঁ কি কি করেছিল সীতা, ওই সমস্ত বিষয়গুলো এখানে আসে। এবং সরমার খুবই উল্লেখযোগ্য কিছু উক্তিও এখানে আমরা পাই। সরমা তারপর জানায় যে লঙ্কাপতি সব অংশে মরবে, বলছে এই করেছে, লঙ্কাপতি সব অংশে এও মরবে। এই জায়গাটা কিন্তু আমরা এখানে বারবার সরমার মুখে কিন্তু আমরা জানতে পারি এবং এখানেই আমাদের অশোক বন নামে যে চতুর্থ স্বর্গটা আছে ওটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এই চতুর্থ স্বর্গের মধ্যে অন্যান্য ডিটেলসের থেকে উক্তিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমরা দেখবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারাও হয়তো বা পড়েছো, যদি একটু পড়ো দেখবে কে কোনটা বলছে ওই উক্তিগুলোকে ধরা যায় না। তো ওগুলোকে খুব নিখুঁতভাবে তোমাকে বারবার স্টাডি করতে হবে এবং সেই অনুসারে কিন্তু ধরতে হবে। তারপরে আমরা পঞ্চম স্বর্গ পেয়ে যাই। পঞ্চম স্বর্গের মধ্যে স্বর্গের প্রথমেই আমরা লক্ষ্য করি ইন্দ্র খুব চিন্তিত যে লক্ষণ মানে মেঘনাদকে পরাজিত করতে পারবে কিনা এই নিয়ে, কারণ যদি লক্ষণ কোনো কারণে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ইন্দ্রের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই নিয়ে সে প্রচুর চিন্তিত আছে। সে আবার কি করে, স্বর্গে গিয়ে মায়াদেবী স্বপ্নদেবীকে আদেশ দেন যে লঙ্কা পুরীতে লক্ষণের স্বপ্নে গিয়ে তার মা সুমিত্রার রূপ নিয়ে তুমি লক্ষণকে সমস্ত ডিটেলস বলে দাও, যে কোথায় গিয়ে কোন মন্দিরে গিয়ে উপাসনা করতে হবে, কোন মন্দিরে গিয়ে কিভাবে বধ করার উপায় পাবে, সমস্ত কিছু। এবার সেই হিসাবে লক্ষণের মাতা বা সুমিত্রার মানে রূপ নিয়ে কি করে, সুমিত্রার রূপ নিয়ে আমরা দেখি যে কিনা স্বপ্নদেবী আছে, সুমিত্রার রূপ নিয়ে লক্ষণের স্বপ্নে আসে এবং সেই ক্ষেত্রে সমস্ত ডিটেলস বলে দেয় যে দেবী চণ্ডীর একটা মন্দির আছে, সেখানে 100 সোনার সিঁড়ি আছে, ওখানে যাবে। লক্ষণ উত্তর দ্বারের দিকে ওই মন্দিরটিকে পাবে এটা বলে দেয় এবং সেখানে একটা ভীষণ মূর্তি পাবে যেখানে কিনা বিশাল ত্রিশূল নিয়ে হাতে থাকবে, সেখানে স্বয়ং মহাদেব থাকবেন। লক্ষণকে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করবেন, লক্ষণকে ওগুলোকে ভালো ভালো উত্তর দিতে হবে এটা জানিয়ে দেয়। তারপর ওখানে অনেক ফুলের বাগান থাকবে যেখানে কিনা একদল মেয়ে সুন্দরভাবে নাচবে, লক্ষণ তাদেরকে প্রণাম করে মূলত এগিয়ে যায়। এবং একটা দিঘি পাবে যেখানে কিনা চণ্ডীর মূর্তি থাকবে, ওখানেও তাকে পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষাকে উত্তীর্ণ করে এবং সামনে সোনার সিংহাসনে মহামায়াকে পাবে। এই মহামায়াই তাকে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাকারে যজ্ঞ করবে বলে জানায় যে ওই সময় যখন সে যজ্ঞ করবে তখনই তার হাতে অস্ত্র থাকে না এবং যখন অস্ত্র থাকে না তখনই তোমাকে তাকে বধ করতে হবে। এরপর মেঘনাদ ও প্রমিলার আমরা এখানে দেখি বিচ্ছেদ লক্ষ্য করা যায়। এরপর যেই জায়গাটা তোমাদের আছে ষষ্ঠ স্বর্গ, এখানে আমরা দেখি লক্ষণ রামকে সব ঘটনা বলে
যে দাদা এবার আমাকে যেতে হবে, মহামায়া আমাকে বলে দিয়েছে যে এই সময়েই আমাকে যেতে হবে, ওই সময়ে যদি আমি তাকে বধ করতে না পারি তাহলে ওই সময়ের পরে মেঘনাদ যে পরিমাণ শক্তিশালী হয়ে উঠবে তাকে আর কেউ পরাজিত করতে পারবে না। এবার এই জায়গাতেই আমরা দেখি যে রামকে একদম দুর্বল চরিত্র হিসাবে দেখান মধুসূদন। এর জন্যই ষষ্ঠ স্বর্গটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক পয়েন্ট আছে যেখানে কিনা আমরা দেখি যে একদম প্রচুর পরিমাণে দুর্বল দেখাচ্ছেন। মানে আমরা লক্ষ্য করতে পারি যে রামকে একদম প্রচুর পরিমাণে দুর্বল, কথায় কথায় রাম কেঁদে পড়ছে, মানে কাঁদছে শুধু, ঠিক আছে? তো এক প্রকার ভীরুতার একটা লক্ষণ দেখা যাচ্ছে। এক সময় বলছে যে না কিচ্ছু করতে হবে না, চলো আমরা ফিরে যাই, এক সময় বলছে যে আমি কি করলাম, এই ধরনের বিভিন্ন উক্তিগুলোকে আমরা দেখতে পারবো এবং সেই অনুসারে কিন্তু আমাদের ওই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। এবং মেঘনাদ যজ্ঞাকারে অগ্নিদেবতার পূজা দেখা যায় যে অগ্নিদেবতার পূজা করছে এবং মায়ার কৌশলে লক্ষণ ও বিভীষণ নগরে পৌঁছে যায় এবং যজ্ঞাকারে লক্ষণ প্রবেশ করে এবং মেঘনাদকে নিরস্ত করে লক্ষণ মানে ভৎসনা করে লক্ষণকে, মেঘনাদ যে তুমি কি হে, তুমি এত নাকি বীর, তুমি আবার নিরস্ত্র একজন ব্যক্তিকে তুমি হত্যা করতে এসেছো? মেঘনাদ তো বুঝতে পারে যে আমাকেই মারতে এসেছে, বলছে তুমি নিরস্ত্র একজন জায়গায় মানে একজন ব্যক্তিকে হত্যা করেছো। এই যে কথোপকথন হয় এদের মধ্যে, যখন আমি তোমাদের টেক্সটটা পড়াবো তখন এটা খুব ভালোভাবে দেখতে পারবে। এই কথোপকথনের মধ্যে অনেক ধরনের বিষয় উঠে আসে এবং এগুলো সহজে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের একটা ট্রিক থাকে যে কিভাবে মেঘনাথের উক্তি দেখবে মধুসূদন একটা আলাদাভাবে তুলে ধরেছেন, লক্ষণের উক্তিকে আলাদাভাবে তুলে ধরেছেন। এই সময় না আমরা অনেক সময় বুঝতে পারি যে কোনটা লক্ষণের কোনটা মেঘনাথের, তো সেই ট্রিকগুলোকে কিন্তু আমরা সেখানে বুঝবো। ওটার জন্য টেক্সটটাকে আমার দরকার হবে, টেক্সটটাতে ধরিয়ে সেটা আমি বোঝাবো। মেঘনাথকে লক্ষণ মূলত বধ করে এবং বিভীষণের আর্তনাদ এখানে আমরা লক্ষ্য করতে পারি। হাজার হোক নিজের ভাইয়ের ছেলে, তো সেই জায়গাতে এই সময় তার আর্তনাদকে লক্ষ্য করতে পারি এবং সেই আর্তনাদে বিভীষণ ভেঙে পড়ে একদম। আর এই জায়গাতে আমরা বধ নামে যে স্বর্গটা আছে সেটা আমরা শেষ হতে দেখি, ঠিক আছে? এরপরে আরেকটা স্বর্গ শুরু হয় যেটা হচ্ছে সপ্তম স্বর্গ। এখানে আমরা দেখি মহাদেব বীরভদ্রকে দূত রূপে লঙ্কাতে পাঠালেন ইন্দ্রজিতের মৃত্যুর খবর শোনানোর জন্য, যে ইন্দ্রজিৎ মারা গেছে। এবার রাবণ পুত্রের বধের কথা শুনে এবার সে আর নিজেকে আটকে রাখতে পারে না এবং সে যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। লক্ষ্মীদেবী ইন্দ্রকে জানায় যে দেবতারা যেন লক্ষণকে সহায়তা করে, নাহলে লক্ষণ পারবে না, কারণ রাবণ এবার তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করবে। এবার আমরা দেখি রাবণ পত্নী মন্দোদরী মূলত সে এসে রাষ্ট্রবাদে পুত্রের মৃত্যুর খবরে কাতর হয়ে পড়ে এবং নানাভাবে রাবণকে দোষারোপ করে। এবং এই সময়ে এখানেও অনেক ধরনের বলতে পারো যে কথোপকথন হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কথোপকথন থেকে কিন্তু আগে একটা লাইন তুলে দিয়েছিল, এটা আমরা খুব মনোযোগ সহকারে যখন টেক্সটটা পড়বো তখন পড়বো। নারায়ণ কি করলো, গরুরকে আদেশ দিল দেব শক্তিকে হরণ করবার জন্য। এবার স্বাভাবিক, এবার নারায়ণ দেখলেন যে আরে এটা তো ফেয়ার হচ্ছে না। একদিকে যদি দেখা যায় যে রাম আর লক্ষণকে যদি দেবতারা সমস্ত শক্তি দিয়ে এখানে সাহায্য করে তাহলে তো অটোমেটিক এখানে তো হেরেই যাবে, তো এটা তো ঠিকঠাক হচ্ছে না। এর জন্য নারায়ণ কি করলো, গরুরকে আদেশ দিল যে তুমি যাও, ঠিক আছে? তো গরুরকে আদেশ দেয় যে তুমি যাও, ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও। তো এখানে গরুরকে, হ্যালো আমি পরে কথা বলছি, হ্যাঁ হ্যাঁ আমি ক্লাসে আছি তো একটা, ঠিক ঠিক ঠিক। এখানে নারায়ণ গরুরকে আদেশ দিলেন যে দেব শক্তিকে হরণ করে নাও, ঠিক আছে? তো এবং রাবণ বানর মানে যদি আমরা দেখি বানর সেনাপতি সরবকে আক্রমণ করলো, ঠিক আছে? এবং দুর্দান্ত যুদ্ধ চলতে লাগলো এবং কার্তিককেও রাবণ আক্রমণ করলো। হনুমান হলেন অঞ্জনা পুত্র এবং রাবণ লক্ষণকে আঘাত হানলো এবং সুগ্রীব উদগ্রকে এখানে হত্যা করলো। রাবণ সেনাপতি এখানে চামরকে দেখি আমরা যে কিনা একদম খুবই দৃঢ়ভাবে যুদ্ধ করা শুরু করে এবং শক্তি নির্ভেদা স্বর্গ এখানেই শেষ হয়ে যায়। যে স্বর্গটি আছে শক্তি নির্ভেদা, ওই স্বর্গটি এখানেই শেষ হয়ে যায়। এরপরে আরেকটি স্বর্গ শুরু হয়ে যায়, অষ্টম স্বর্গ। এখানে লক্ষণকে নিয়ে রাম বিলাপ করা শুরু করে যে কি হলো, যেহেতু লক্ষণকে একদম বলতেই পারি মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তো এই জায়গাতে কৈলাসের দুর্গা মায়াকে ডেকে বলল রামকে প্রেতপুরীতে নিয়ে যেতে এবং সেখানে তার বাবা দশরথ আছে, সেই লক্ষণকে বাঁচানোর নানা রকম উপায় বলে দেবে।
এবং মায়াকে মহাদেব তার ত্রিশূল মূলত দিলেন এবং দশরথ জানায় যে গন্ধমাদন একটা পাহাড়ের চূড়ায় বিশল্যকরণী নামে একটি আছে, মহৌষধ আছে, সেটাকে তুমি নিয়ে যাও, সেটা তুমি পেয়ে যাবে। এবং দশরথ হনুমানকে পাঠানোর একটা পরামর্শ দেয় যে তুমি ঠিক আছে, রামকে বলে যে তুমি হনুমানকে পাঠিয়ে দাও, কারণ ওই জায়গাতে তুমি এত কিছু খুঁজে পাবে না। এবং দশরথের স্থান আমরা দেখতে পারি সে যে প্রেতপুরীতে, সেখানে আমরা দেখতে পারি যে সোনার পাহাড় আছে, তার মধ্যে একটা বৈতরণ তীরে অক্ষয় বটগাছ আছে এবং গাছের তলায় দশরথ বসেছিল। এবং এখানে আমরা নানা রকমভাবে দেখতে পারি যে কুম্ভী পাক দেখতে পারি, অন্ধকূপ দেখতে পারি। যাই হোক, এই জায়গাগুলো থেকে আমাদের খুব একটা প্রশ্ন আসবে না, যেটা আসবে সেটা হচ্ছে এই নবম স্বর্গ। এবং এখানে আমরা দেখতে পারি রাবণ মন্ত্রীর সাথে পূর্ব রাতে হনুমান কর্তৃক ঘটনা শুনে মূলত হতাশা বোধ করে যে হনুমান বাঁচিয়ে ফেলেছে লক্ষণকে, এবং রাবণ তখন হতাশা বোধ করে যে এত কিছু করলাম তবু মারতে পারলাম না। এবং বজ্র শব্দে পশ্চিমা দরজা খুলে যায় এবং লক্ষ লক্ষ রাক্ষস কি হয়, কৌশিক পতাকা আকাশে ওড়াতে লাগে এবং সোনার পালকিতে ফুলে ঢাকা মৃতদেহের পাশে বসে আছে প্রমীলা। এবং আমরা দেখতে পারি এখানে প্রমীলা মূলত মৃতদেহের পাশে, মানে মেঘনাথের পাশে বসে আছে। চিতা তৈরি হয় মেঘনাথের জন্য এবং মহাদেব অগ্নিদেব তাকে আদেশ করলেন, তোমার স্পর্শে মেঘনাথ প্রমীলাকে পবিত্র করে শীঘ্র এখানে থেকে নিয়ে আসো। এবং মহাদেব অগ্নিদেবকে বলল এবং তারপরে মেঘনাথ এবং প্রমীলাকে স্বর্গে নিয়ে আসা হলো। এবং দশমীর দিনে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে 7 দিন 7 রাত কাটলো লঙ্কা বেদনায়, এবং সংস্কৃরা নামে এই স্বর্গটি এখানেই শেষ হয়ে যায়। এই যে আমাদের 9খানা স্বর্গ এই ভিত্তিতে থাকে, ঠিক আছে তো। এবং আমাদের প্রত্যেকটাকে লাইনকে ধরে ধরে কিন্তু এখানে মাথা রাখতে হবে। এবার চরিত্রের আমি একটা তোমাদের লিস্ট বানিয়েছি, তো সেগুলো যখন তোমরা মূলত পড়বে তখন এখানে প্রত্যেকটা চরিত্রকে ধরে আমি দেবো। হ্যাঁ, পাশ্চাত্য প্রভাব নিয়েও কিছু প্রশ্ন আসে, তো পাশ্চাত্য প্রভাবেরও এখানে কিন্তু নোট আমার বানানো আছে, সেগুলোকেও কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যারা যারা ডিটেলসে পরবর্তীকালে পড়বে সেই জায়গাগুলো কিন্তু সহজেই বুঝতে পারবে যে কী কী বিষয় রয়েছে। তো নিশ্চয়ই তোমরা যারা নোটটাকে দেখতে চাইছিলে, ওর জন্যই আমি বেসিক্যালি একটা তোমাদের জন্য করলাম, যে অ্যারেঞ্জ করলাম যে তোমরা বেসিক নোটটাকে একবার হলেও দেখার চেষ্টা করো যে কতটা নিখুঁতভাবে ধরা থাকে। একটা ওভারঅল পিকচার তো দেবোই, তার সাথে সাথে দেখো পিএসসির ক্ষেত্রে টেক্সটটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো এসএসসি বলো বা পিএসসি বলো, টেক্সট না পড়লে হয় না, কারণ টেক্সটকে ধরে ধরে যেখানে পড়াবে না সেখানে তুমি আটকাবেই। তো আমরা কিন্তু এখানে কিন্তু টেক্সটটাকে ধরে ধরে পড়াই। আমাদের এর আগেও পিএসসির যখন মূলত কলেজের পিএসসির কলেজের যেটা নিয়োগ হয় সেটার জন্য হয়েছিল, তখনও আমরা পড়িয়েছিলাম। তো টেক্সটকে কিন্তু ধরে ধরে পড়াই, একই সিলেবাস তোমরা সবাই জানো কলেজ এবং স্কুলের জন্য। তো একটা সিলেবাস কমপ্লিট হলেই কিন্তু তোমরা যখন কলেজেরটা ছাড়বে সেটার জন্যও কিন্তু তোমাদের এই একটা সিলেবাসেতেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গাগুলোর ওপরে কিন্তু আমরা ফোকাস করে পুরো কোর্সটাকে নিয়ে যাব। আমি জাস্ট একটা ডেমো ক্লাসের মাধ্যমে একটা বিষয়কেই তোমাদের এখানে ধরানোর চেষ্টা করলাম। এবার যারা যারা মূলত জানো না যে এই যে টোটাল যে বিষয়টা আছে, ঠিক আছে, তো কিভাবে হবে বা কোন ভিত্তিতে হবে, তো তাদের জন্য মূলত আরেকটা আমি এখানে স্লাইড যুক্ত করছি, একটুখানি দেখো। এই যে পিএসসির ব্যাচটা আমাদের 15ই মে মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এটার ব্যাচটা কি হচ্ছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে অনলাইন টোটালটাই। আমি একদম সরাসরি এসে পড়াবো, ঠিক আছে, অনলাইনে হবে, সরাসরি এসে পড়াবো, ঠিক আছে। তো এমন নয় যে জাস্ট ওই যেটা তোমরা অন্যখানে দেখো যে মানে তোমাকে জাস্ট রেকর্ড দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, না, হ্যাঁ রেকর্ডও দেওয়া হবে, পড়িয়ে তারপরে রেকর্ড দেওয়া হবে, ঠিক আছে। এবং কোন কোন দিন তোমাদের ক্লাসটি থাকবে, অনেকেই সংশয় প্রকাশ করেছিলে যে কোন কোন দিন থাকবে, আমি সময় পাবো কিনা। তো আমি তোমাদের বলি বুধবার করে, প্রত্যেক বুধবার করে সন্ধ্যে 7:30 থেকে ক্লাস থাকবে। তারপরে ফ্রাইডে বা শুক্রবার করে, ঠিক আছে, তো প্রত্যেক শুক্রবার 7:30 থেকে ক্লাস থাকবে। একমাত্র যেটা রবিবারটা আছে, রবিবারেরটা আমরা সকাল 11টা থেকে নেব, কারণটা হচ্ছে যে এই বাকি অন্য সময় টাইমের স্লট নেই। তো ওই জায়গাতে আমরা রবিবারটা একমাত্র সকাল 11টার দিকে রেখেছি, ওর জন্য অফ ডে, যেটা ওই অফ ডের মধ্যেই আমরা রেখেছি, ঠিক আছে। তো আর বাকিগুলো কিন্তু আমাদের সন্ধ্যের দিকে হচ্ছে, যেন সবাই সুযোগ পায় ক্লাসটি করার। আর আবারও বলছি, প্রত্যেকটি ক্লাস করানো হবে এবং ওই ক্লাসটা যা যা পড়ানো হলো সমস্তটা কিন্তু অ্যাপে তোমরা যখন রেজিস্টার করবে, অ্যাপে তার রেকর্ডেড ধরে নাও উইদিন 1 or 2 আওয়ারের মধ্যে দেখবে অ্যাভেলেবেল হয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে দেখবে যা যা পড়ানো হলো সেই ভিত্তিতে মক টেস্ট আসছে, প্রশ্নোত্তর প্র্যাকটিস সেশন থাকবে, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি নিজে সলভ করাবো তোমাদের, রেকর্ডিং তো থাকবেই।
আরেকটা বিষয়, অনেকেই একটা কনফিউজ হয়ে যাও যে এটা কি রেকর্ডেড ক্লাস, মানে আগের থেকে রেকর্ড করা আছে সেটা জাস্ট দিয়ে দেবেন, ওইভাবে ক্লাস চলবে, এটা কি ওটা? না, এটা কিন্তু লাইভ ক্লাস। লাইভ মানে বুঝতে পারছো, সরাসরি, যেমনটা আমি এখন তোমাদের সরাসরি পড়াচ্ছি, এটা লাইভ ক্লাস। কোনো ডাউট থাকলে সরাসরি তুমি জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে তো? একদম সরাসরি জিজ্ঞেস করতে পারবে। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে ওটাকে ধরে নাও পড়ানোর পরে ওটাকে রেকর্ড আকারে মূলত দেওয়া হয়। কোনো কারণে কেউ হয়তো বা দেখতে পারলে না, বা হয়তো বা বাইরে ছিলে, সে তখনও যেন তুমি দেখতে পারো, তো তার জন্য এটা সুবিধাটা করা হয়েছে, ঠিক আছে তো? আর কোয়ালিটি মেটেরিয়াল থাকবে, তোমরা নিজেরাই নিজের চোখেই দেখলে প্রত্যেকটা বিষয়কে নিখুঁতভাবে, যেই জায়গা, যেই অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেকটাকে ধরা হবে, এবং প্রত্যেক মাসে ফিস দিতে পারবে 600 টাকা করে মাত্র। তোমরা নিশ্চয়ই জানো এখনকার দিনে একটি ছোট বাচ্চাকেও যদি তুমি পড়াও 1000 টাকার নিচে কেউ পড়ায় না। আর এখানে তো একটা পুরো পরীক্ষার প্রিপারেশন করানো হচ্ছে, একদম সবার কথা মাথায় রেখে। কারোর এমন কখনোই হবে না যে কারোর কম কারোর বেশি, যে কারোর কাছে 1000 টাকা নেওয়া হচ্ছে, কারোর কাছে 600 টাকা নেওয়া হচ্ছে, কারোর কাছে 400 টাকা নেওয়া হচ্ছে, এমনটা নয়। সবার কাছে সমান একদম 600 টাকা ফিস। হ্যাঁ, মাসে মাসে দিতে পারবে, এমন নয় যে তোমাকে অ্যাডভান্স দিয়ে বুকিং, মানে অনেক সময় দেখো না অনেক জায়গাতে থাকে 3000 টাকা আগে নিয়ে নিল তারপরে দিল না। তোমার জাস্ট প্রত্যেক মাসের ফিস প্রত্যেক মাসে তোমাকে শুরুতেই দিয়ে তোমাকে ওই মাসের ক্লাসটা করতে হবে। একদম সিম্পল হিসাব। তুমি যে মাসটা করবে ওই মাসেরটা মূলত দিয়ে তুমি ক্লাসটিকে করবে, ঠিক আছে তো? এবং সেই অনুসারে অ্যাপের মধ্যে সমস্তটা তোমার কার জন্য অ্যাভেলেবেল থাকবে, ওকে? এবং প্রত্যেক মাসে মাসে দিতে পারবে, যেন তোমার কাছে একবারই বার্ডেন না পড়ে যায়। হয়তোবা অনেকেই দেখছো যে আমাদের অ্যাপের মধ্যে হয়তোবা দেখাচ্ছে, অ্যাপের মধ্যে হয়তো ফুল যে বলতে পারো যে মানে ফুল টাকাটা অর্থাৎ 4800 এটাই হয়তো বা দেখাচ্ছে। এবার অনেকেই হয়তো বা ভাবতে পারো যে স্যার ফুল টাকাটাই দেখাচ্ছে ওখানে পে করার জন্য। না, ওখানে দেখবে একটা ইনস্টলমেন্টের আছে, ওই ভিউ ডিটেলসে গিয়ে দেখবে নিচের দিকে থাকে ইনস্টলমেন্টের জায়গা থাকে। ওই ইনস্টলমেন্টটাতে তুমি যদি সিলেক্ট করো তাহলেই দেখবে 600 টাকা ওখানে শো করাবে প্রত্যেক মাসে মাসের বেসিসে। ওখানে একটা প্রথম মাসটা সিলেক্ট করে 600 টাকা পে করে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে, ঠিক আছে তো? আর যদি কারোর অসুবিধা হয় দেখবে গ্রুপে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিয়েছি, বা আমাকে পার্সোনালি মেসেজ করবে, আমি তোমাকে ছোট্ট ভিডিওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে তো? ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যে ভিডিওতে মূলত আমি বলে দিয়েছি যে কোনখানে গিয়ে কোনখানে তোমাকে টাচ করে করতে হবে, ঠিক আছে তো? কোনখানে তুমি টাচ করে তুমি পেটা করতে পারবে। আর যদি তুমি পে না করতে পারো তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবে, গুগল পে ফোনপে তো আছেই, আমাদের নম্বরে ডিরেক্টলি করলে আমরাই অ্যাড করে নিলাম। তো সেটা তোমার উপরে, তুমি অ্যাপ থেকে ডিরেক্ট হতে চাইছো নাকি আমাদেরকে করতে চাইছো, আমরা অ্যাড করে নেবো, তো সেটা সম্পূর্ণটা তোমার উপরে, ঠিক আছে তো? তো এই হচ্ছে টোটাল ডিটেলস। আর এইটুকু তোমাদের আমি আশ্বস্ত করতে পারি, আমি যেটা বললাম, দেখো আমাদের নেট সেটে প্রিপারেশন চলে, আমি যেটা তোমাদের বললাম ওইভাবেই পড়ানো হবে, প্রত্যেকটা টেক্সচুয়াল বেসিসে পড়ানো হবে। শুধুমাত্র এটা তোমরা পড়ে নিও আর তোমাকে নোট দিয়ে দেওয়া হলো এমনটা নয়। ক্লাসে দেখবে সামনে টেক্সট রেখে পড়ানো হবে, একদম তুমি স্ক্রিনে দেখতে পারবে টেক্সটটাকে, এবং সেই অনুসারে কিন্তু পড়ানো হবে। এবং অ্যাপের থ্রুতে হবে, কোনো প্রবলেম নেই, জাস্ট সিম্পলি জাস্ট টাচ করে তোমরা জয়েন করে যাবে। সমস্ত একবার অ্যাডমিশন নিয়ে নিলে তারপরে সমস্ত প্রসেস আমি জানিয়ে দেবো যে কোনখানে টাচ করে পাবে। দেখেছো আমাদের অ্যাপ খুবই সিম্পল, খুবই ইউজফুল। হ্যাঁ, কোনো রকম কিছুতে ঢুকতে হলে খুব একটা ঝামেলা করতে হয় না, তুমি যে কোনো জায়গা থেকে মূলত সেটাকে করতে পারবে। আরও একটা বড় ফিচার আছে আমাদের অ্যাপে, তুমি যে ভিডিওসগুলো রয়েছে, সাপোজ তোমার বাড়িতে হয়তো বা নেটওয়ার্কের কিছু ইস্যু চলে, তো তুমি ভিডিওসগুলোকে ডাউনলোডও করে রাখতে পারবে, ঠিক আছে তো? এবং তুমি যখন ইচ্ছে তখন ওটাকে দেখতে পারো, ওকে? তো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি আছে, এটা একটু মাথায় রাখবে। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিয়ে অনেকেই জিজ্ঞেস করেছিলে, ধরে নাও যে এই যে তোমরা ক্লাসে জয়েন করছো, এটা মানে এই তুমি যে ক্লাসে জয়েন করলে এটা আমি বুঝবো কিভাবে? তো কি করবে, অ্যাপে যখন জয়েন করবে সিম্পলি জাস্ট ওই যে পেমেন্টটা করলে ওটার একটা স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তাহলেই তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, কোনো অসুবিধে নেই তাতে, ঠিক আছে তো? তো এই হচ্ছে বিষয়। তো তোমাদের আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং বুঝতেই পেরেছো যে কতটা ইনডেপলি আমরা পড়াবো। হ্যাঁ, আজকে তো জাস্ট আমি ওভারঅল জায়গাটাকে ধরানোর চেষ্টা করলাম, তো ইনডেপলি পড়াবো। তো কালকে তোমাদের ঠিক আমাদের সন্ধ্যের দিকে দেখা হচ্ছে, আবার ক্লাসটা সন্ধ্যের দিকে হবে। কালকের ক্লাসটা অন্য টাইমে হচ্ছে, যেহেতু প্রথম ক্লাস তো অন্য ডেটে হচ্ছে। তারপরে থেকে সমস্ত ক্লাস প্রত্যেকটা ডেটে হবে, শুক্রবার থেকে প্রত্যেকটা ডেটে মূলত ক্লাস হবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইলো আজকে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে একবার মেসেজ করে নিও হোয়াটসঅ্যাপে 9064253244।
আর যারা অ্যাপের থেকে করতে চাইছো ডিরেক্টলি অ্যাপে গেলেই তোমরা ওই পেইড কোর্সেসে গেলেই তোমরা দেখতে পারবে। আবারও বলবো, এইটুকু আশ্বস্ত করতে পারবো তোমাদের একদম তৈরি করে দেওয়া হবে। তুমি যদি পড়ুয়া হও বা পড়াশুনো করো তাহলে তোমাদের একদম তৈরি করে দেওয়া হবে, কারণ যেভাবে পড়ানো হবে ওভাবে পড়তে হবে, তাই না? আর সিলেবাসটা এতটাও ছোট নয়, যদি একটু দেখে থাকো যে তুমি ধরে নাও আজকে ফর্ম ফিল আপের ডেট দিল, কালকেই যদি ধরে নাও 1 মাসের মধ্যে যদি পরীক্ষার ডেট দিয়ে দেয় যে তুমি 1 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারবে, এটা কিন্তু পারবে না। এর জন্যই আগেই কিন্তু করা হচ্ছে, মিনিমাম তোমাকে 7 থেকে 8 মাস সময় নিতেই হবে, ঠিক আছে? তো সেই অনুসারে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটিকে আমি এখানেই অফ করছি, রাখছি। তাহলে কালকে যারা যারা জয়েন করবে বা করেছো, কাল তাহলে আমাদের দেখা হচ্ছে, রাখছি। ওকে।